সাদা চুল কালো কোট একজন ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে সওয়াল করছেন, তার বুদ্ধিতেই তার যাওয়া কিনা আমাদের এই বিষয়ে সন্দেহ আছে। যাওয়া তার বুদ্ধিতেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছে এবং পুরোটাই হচ্ছে নাটক এবং যাকে ইংরেজিতে বলে প্লেয়িং টু গ্যালারি, অর্থাৎ গ্যালারির দিকে তাকিয়ে নাটক করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন এটাকে উৎখাত করে দেব, যেমন করে হোক, ডাক্তারদেরকে যেভাবে হোক বুঝিয়ে ভয় দেখিয়ে। উনি কতগুলো কথা বলেছেন, আমি সব কথাই যাচ্ছি না, কয়েকটি কথা আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন তুলে ধরতে চাই। উনি বলছেন যে যারা এসবের সাথে যুক্ত তাদের আমি চিনি না, তারা একটি প্রসেসের মাধ্যমে উঠে এসেছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে আপনার স্বাস্থ্যমন্ত্রকে, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে, ক্যাবিনেটটা তো আপনার কাছে, সেই স্বাস্থ্যমন্ত্রকে কোন এমন প্রসিডিওর আছে যে প্রসিডিওরের মাধ্যমে 4 ঘন্টার মধ্যে আরজি করের প্রিন্সিপালকে সরিয়ে আবার তাকে অন্য একটি হসপিটালের প্রিন্সিপাল করে দেওয়া হয় এবং ততক্ষণ পর্যন্ত তাকে পদে টিকিয়ে রাখেন আপনি, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট বলছে যে আপনি ছেড়ে দিন, একে ছেড়ে দিতে বলুন, একে সন্দীপ ঘোষকে সরান। এটা কোন প্রসিডিওরের মাধ্যমে হচ্ছে? এই প্রশ্নটা সবার আগে ওঠা উচিত। দ্বিতীয়, উনি বলছেন যে সুপ্রিম কোর্টে 17 তারিখে মামলার ডেট আছে, ছাত্রদের যেন ক্ষতি না হয়। সুপ্রিম কোর্ট ডাক্তারদের ক্ষতি করবে বা এমন কোনো জাজমেন্ট দেবে যার মাধ্যমে জুনিয়র ডাক্তারদের ক্ষতি হবে, সেটা উনি আগে থেকে জানতে পারছেন কি করে? এই ধরনের বক্তব্য তো ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমের উপর প্রশ্ন করে দেয়, আমাদের বিচার ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। আর তাছাড়া আপনার পুলিশ যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার, কভার আপ করার এবং আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না। কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার আগে আপনি বলছেন যে আপনাকে পঞ্চায়েত করতে হবে। রাজ্য সরকার চলছে না, খাপ পঞ্চায়েত চলছে। বলছে আমি সরকার চালাই না, আমার সাথে চিফ সেক্রেটারি থাকে, ডিজিপি থাকে, আপনি এদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। রাজ্য সরকার চলছে না, খাপ পঞ্চায়েত চলছে, সেটাই তো আমরা বুঝতে পারছি না। তো রাজ্য সরকারটা তো আপনিই চালান। এবং তিনি যে কুনাট্য করলেন, অদ্ভুত ব্যাপার, দোষ চাপালেন জুনিয়র ডাক্তারদের উপরে। ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তার যারা আছেন, বয়স অল্প, অত্যন্ত মেধাবী ছাত্র, তারা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন কলকাতাতে পড়তে এবং বিভিন্ন মেডিকেল কলেজে পড়তে। তারা অত্যন্ত মেধাবী এবং তাদের উপরেই স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত টিকে থাকে। নচেত তাদের অবর্তমানে তখন সিনিয়র ডাক্তারদেরকে অনেক চাপ নিতে হয়। কিন্তু সেই ডাক্তারবাবুদেরকে আপনি লাইভ করবেন না, এই অজুহাতে মিটিংটা আপনি ভেস্তে দিলেন। অথচ আমরা দেখছি যে আপনার যখন জেলাতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, যে মিটিংয়ে দাঁড়িয়ে আপনি পুলিশ অফিসার থেকে শুরু করে তাদেরকে গালিগালাজ করেন, এমনকি বডি শেমিংয়ের মতো কাজ করেন, সেটা পর্যন্ত লাইভে করেন আপনি। কিন্তু আপনার লাইভ কেন আপনি লাইভটা মানছেন না? তার কারণ হচ্ছে আপনার সব লাইভে, এই যে ধর্নামঞ্চ এলেন, ধর্নামঞ্চে এসেছিলেন কেন? অন্যের কথা শুনতে হবে তো, আপনি তো নিজে বচন দিয়ে চলে গেলেন। ওখানে হরিকথার আসর হচ্ছিল নাকি, এবং আপনি তার পণ্ডিত এসে তার বচন দিলেন, আপনি চলে গেলেন সেখানে, আশীর্বাদ দিলেন, আশীর্বচন দিতে এসেছিলেন সেখানে। আরে আলোচনা মানে দুপক্ষের আদান এবং প্রদান, মতের বিনিময়। আপনি অন্যের মতই শুনছেন না। লাইভে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যখনই কোনো কিছু লাইভ হয় উনি একা বলবেন, অন্য কাউকে বলতে দেবেন না। এই যে মানসিকতা, যে স্বৈরতান্ত্রিক মানসিকতা, যে রাজতান্ত্রিক মানসিকতা, সেই জন্য আপনি লাইভে যেতে পারছেন না। আপনার বিনীত গোয়েল প্রথম দিন থেকে প্রমাণ লোপাটের সমস্ত চেষ্টা করে গেল। আমি প্রথমেই বলেছি, আপনাদের সামনে বিনীত গোয়েল বলেছেন এক্সটার্নাল ইনজুরি নিয়ে মিথ্যে কথা। আপনার ডিসি নর্থ টাকার অফার করলেন, আপনার ডিসি সেন্ট্রাল মিথ্যে ছবি দেখালেন, সার্জেন্টকে ফরেন্সিক এক্সপার্ট বানিয়ে দিলেন। এত তাড়াতাড়ি এমডি করা যায় জানলে পরে তো পশ্চিমবঙ্গের সকল ডাক্তারবাবু যারা এমডিতে চান্স পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে ডিসি সেন্টারের কাছে যেতে, ইন্দিরা ম্যাডামের কাছে যেতে, ফটাফট এক একজন, কাউকে ফরেন্সিক, কাউকে অমুক, কাউকে অমুক, উনি ডিগ্রি দিয়ে দেবেন। এত তাড়াতাড়ি স্ট্রিম চেঞ্জ করা যায়, উনি একমাত্র পারেন, আর তো কেউ পারেন না। তাহলে তার উপর উনি কি করছে, তাদের উপর কি ব্যবস্থা নিয়েছেন? এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।
উনি কি মানুষকে বিশ্বাস করতে বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, যে কোনো মুখ্যমন্ত্রী তার একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না? নাকি ওনার আজকালেতেই ওনার কথাতে এরা করেছে সেই জন্য উনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না? রাজ্যের মানুষ জানে যে আপনি ট্রেডমিল করতে করতে বাজেট তৈরি করেন, অপছন্দের ডিএম আইএএস অফিসার, এটা তো পুলিশ আইপিএস তার নিচের গ্রেডের, ইউপিএসসিতে সেকেন্ড র্যাঙ্কের দিকে, সেকেন্ড টায়ার, সেই আইএসদেরকে আপনি বছরের পর বছর কম্পালসারি ওয়েটিংয়ে রেখে দেন আপনার কথা না শুনলে, আপনার কথা মতো চুরি না করলে। আর সামান্য পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন না, আপনাকে ডিজিপি দেখাতে হচ্ছে, আপনাকে চিফ সেক্রেটারি দেখাতে হচ্ছে, আরও আপনার সব কী সব অ্যাডভাইজার আছে তাদেরকে দেখানোর কথা বলছেন। মানুষকে কি বোকা ভেবেছেন নাকি? আর আপনি বলছেন আমি একা সরকার চালাই না। সরকারটা কে চালায়? সরকারটা কি অন্য কেউ পেছন থেকে চালাচ্ছে? তো তার নামটা কে সেটা তো আমাদের জানার দরকার আছে। এবং আপনি যেটা আমি বারবার বলছি, সন্দীপ ঘোষকে সরালেন, আবার এক জায়গায় নিয়ে গেলেন, তখন কার কার সাথে আলোচনা করেছিলেন একবার বলুন তো? কারা এই সিদ্ধান্তটা নিয়েছিল সেটা একবার সবার সামনে আসুক। এবং আপনি যখন নির্যাতিতার মৃত্যুর পর বাথরুম ভাঙার জন্য সময় নিলেন না, বেসিন ভেঙে দিলেন, 14ই আগস্ট একদল লোককে ভিতরে ঢুকিয়ে দিলেন, কার সাথে আলোচনা করে করেছিলেন? কার আলোচনায় এই মতগুলো উঠে এসেছিল? এবং পরিষ্কার হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিম্প্যাথি পূরণের জন্য এটা করছেন। এবং আজকে আমি আমার বাম বন্ধুদেরকে নিয়ে সত্যি হতাশ। এই যে বাম বন্ধুদের জবে থেকে এই ডাক্তারবাবুদের আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা হয়েছে, এতে রাজনৈতিক একটা স্পর্শ লাগানোর চেষ্টা হয়েছে, তবে থেকে এই আন্দোলন কিন্তু ধীরে 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 ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনারা ক্রোনোলজিটা দেখুন, অদ্ভুতভাবে অভয়ার বিচার চাওয়ার এবং তার সাথে সরকারের বিরুদ্ধে এই যে আন্দোলন, যেখানে সাধারণ মানুষ, এই আন্দোলন তো বিজেপিরও ছিল না, সিপিএমেরও ছিল না, কংগ্রেসেরও ছিল না, সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছিল। তাদের মনে হয়েছিল, মনের তাগিদ হয়েছিল, যবে থেকে এই আজাদি স্লোগান উঠতে শুরু করলো কিছু অতি বাম, তারা আজাদি 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 শুরু করলেন, মানুষ রাস্তায় নামতে দেখুন বন্ধ করে দিয়েছে, মানুষ বন্ধ করে দিয়েছে। এবং আমাদের বিশ্বাস এটা পুরো সেটিং করে করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর এই অতি বাম এবং বামেদেরকে নিজের সেফগার্ড হিসেবে ব্যবহার করে। যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চলছিল, এখন সবার সামনে এসে গেছে, আর লুকোনোর জায়গা নেই। এই অতি বামদেরকে বন্দুক হাতে যে বামেরা থাকে তাদেরকে ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবার সামনে এসে গেছে, নতুন করে বলার কিছু নেই। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে অদ্ভুত এই ক্রোনোলজিটা কিভাবে হলো দেখুন। প্রথমে ডাক্তারদের আন্দোলনে বামেরা আলতো করে ঢুকে গেলেন, বাম অতি বাম সবাইকে নিয়েই বলছি। তারপরে ডাক্তারদের দাবি বারবার পরিবর্তন করে সুবিধা করে দিলেন সরকারকে। প্রথমে সন্দীপ ঘোষ, তারপরে সিপি, স্বাস্থ্য সচিব, ডিএইচএস, ডিএমইর পদত্যাগ চাইলেন। ঘোলা হয়ে গেল কে পদত্যাগ করবে। কিন্তু একবারও স্বাস্থ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীর পদত্যাগ কিন্তু এই আন্দোলনের বামেরা ঢোকার পর থেকে আর উঠে এলো না। আন্দোলনের স্থান বারবার পরিবর্তন হলো। এবং এমনকি অদ্ভুত ব্যাপার যে এই অভয়ার বিচারের যে দাবি, সেই দাবি নিয়ে যে স্বাস্থ্য ভবনে যাওয়া হলো, সেখানে 5 দফা দাবির মধ্যে কিন্তু স্বাস্থ্য ভবনের দুর্নীতি নিয়ে কোনো দাবি কিন্তু আর রাখলো না। এবং আলোচনার নাম করে নবান্নে পাঠানো হলো, আবার সেটাকে ভেস্তে দেওয়া হলো। এবং এই চিত্রনাট্য যে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেলিম সাহেব হাতে হাত ধরে সাথে সাথে মানে একসাথে প্ল্যান করে যে করেছেন, এবং সেই অনুসারে সিপিএম এর স্ক্রিপ্টে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে কথা বলে এসেছেন। এবং তারপরে ওই সিপিএম নেতার নাম নিয়ে, কলতার না কি তার নাম, তার নাম নিয়ে হামলার বিষয় উঠলো, একটা অডিও চলে এলো, কলতান গ্রেপ্তার হলেন। এবং গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে চলে গেলেন। পুরোটা দেখে মনে হচ্ছে যে কনসার্টেড, ওয়েল প্ল্যান্ড করা, এবং সেখানে সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মস্তিষ্ক প্রসূত প্ল্যানিং করে পুরো বিষয়টিকে ঘেঁটে দেওয়ার, নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এবং বাঙালি বঙ্গভঙ্গের পর যেভাবে
অরাজনৈতিক ব্যানারে এই আন্দোলন নিয়ে পুরো বাংলার আপামর জনসাধারণ যেভাবে রাস্তায় নেমেছিলেন, সেই আন্দোলনকে ধ্বংস করার কাজ কিন্তু পুরো পরিকল্পনা করে ইন্ডি গঠবন্ধন, ইন্ডি জোটের এই দুই সঙ্গী যারা লুকিয়ে লুকিয়ে অবৈধ প্রেম করে, সেই দুই সঙ্গী সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তারা করলেন। যারা নো ভোট টু বিজেপির প্রচার করেন তারা করলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য আসরে সিপিএম নেমে গেল বা অতি বামেরা নেমে গেলেন, এবং তার ফলে কিন্তু আন্দোলন আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাক্তারবাবুদের বয়স অল্প, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, অনেকে মফস্বল শহরের ছেলে মেয়ে তারা আছেন। তাদেরকে বলবো যে সিপিএমের এই দূর অভিসন্ধি থেকে দূরে থাকুন, সিপিএমকে চিনুন, বামপন্থীদেরকে চিনুন, নাহলে আপনাদের আন্দোলন কিন্তু আগামী দিনে ধরাশায়ী হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এটা পুরো পূর্ব পরিকল্পনা করে এবং করা হয়েছে, এবং এতে মোহাম্মদ সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত ধরে এটা করছেন। কারণ সিপিএম দেখেছে যে তাদের ব্যানারে লোক হচ্ছে না। তারা যখন লালবাজার অভিযান করতে যাচ্ছেন মোহাম্মদ সেলিমকে সামনে নিয়ে, তখন কিন্তু সেখানে লোক কিন্তু জড়ো করা যাচ্ছে না। অতএব বন্দুকটা আমাদের থাকবে, ফাটাবো অন্য কারো ঘাড়ে রেখে, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু মোহাম্মদ সেলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য সামনে এগিয়ে এসেছেন, এবং দুজনে দুজনকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য, বাংলার মেয়ের এই বলিদানকে কেন্দ্র করে এত বড় একটা আন্দোলনকে এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয়। সেই জন্য আমি আমার বামপন্থী বন্ধুদের প্রতি অত্যন্ত হতাশ এবং আশাহত হয়েছি। কিন্তু আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করছি যে বিজেপি কিন্তু থামবে না। বিজেপি তার আন্দোলন, তার দাবি নিয়ে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিজেপি রাস্তায় নামবে। এখনো আছে, আমাদের ধর্ণা মঞ্চ চলছে, আগামী দিনেও আমরা রাস্তায় নামবো, জেলায় জেলায় প্রয়োজনে রাস্তায় নামবো, বুথে বুথে রাস্তায় নামবো, প্রত্যেকটি মানুষের কাছে যাব এবং মানুষকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই আমাদের মহিলা ডাক্তার যে আমাদের ঘরের মেয়ে, তার খুনের জন্য দায়ী এবং তার পদত্যাগ চাই। আজকে এবার আপনাদের যদি সিএম যখন গেছিলেন সবাই আশা করে ছিল যে আজকেই সেই বৈঠক হবে, ওপেন ফোরাম বৈঠক, বারবার যেটা ডাক্তাররা দাবি করেছে। কিন্তু সিএম নিজের বক্তব্য রেখে চলে এলেন, এবং সিএম যখন বেরিয়ে যাচ্ছিলেন তখনও ছাত্রদের তরফে বারবারে বলা হচ্ছিল যে আমরা এক্ষুনি বৈঠক চাইছি, কিন্তু সেটা হলো না। হবে না তো, আমি তো আগেই বলেছি। এখনই ডাক্তারবাবুরা ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে অফার দিন যে বৈঠক হবে, আমরা কিছু বলবো না, আপনি শুধু বলবেন, দেখবেন রাজি হয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি লাইভ বৈঠক করবেন, কিন্তু ওখানে অন্য কাউকে বলতে দেবেন না, উনি বলবেন। বড় বড় ইংরেজি সব শব্দ আছে, আপনারা জানেন, মেগালোম্যানিয়াক থেকে শুরু করে, সেগুলো আমি বলতে চাইছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে সমস্ত গুণই আছে সেই সবে। উনি আজকে অনেক কিছুই বললেন, তার মধ্যে একটা মাস্টার স্ট্রোক দিলেন। অনেকে বলছেন যে ওনার সদিচ্ছা উনি প্রকাশ করলেন যখন হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে, দিদি হিসেবে পুরোটাই নাটক। এবং আমি নাটকের শহরের লোক, বালুরঘাটের লোক হিসেবে বলছি, এটা কুনাট্য। জানি না কুণাল ঘোষেরও স্ক্রিপ্ট আছে কিনা, কিন্তু এটা কুনাট্য। তার কারণ হচ্ছে আপনি ওখানে গেছেন, কি জন্য গেছেন সেটা তো সবাইকে ক্লিয়ার করতে হবে। আপনি কি আলোচনার জন্য গেছেন? তাহলে তো আলোচনার জন্য 5টি এজেন্ডা আছে, তো 5টি এজেন্ডা নিয়ে আলোচনা করুন। আপনি গেলেন, ঘুরলেন, উনি যদি প্রত্যেক ডাক্তারের বাড়ি বাড়িও যান, কি ডিফারেন্স আসবে? নাথিং, কোনো ডিফারেন্সই আসবে না, পার্থক্যই আসবে না। কারণ আটকে আছে 5 দফা দাবির উপরে। তো আপনাকে যদি রিজলভ করতে হয়, আপনাকে যদি উদার মানসিকতা দেখাতে হয়, অন্ততপক্ষে 5টার মধ্যে একটা দাবি নিয়ে তো আসতেন, এসে বলতেন দেখো ভাই, তোমাদের একটা দাবি আমি মেনে নিয়েছি, আমি আমার সিপিকে কোল থেকে সরিয়ে ফেলে দিয়েছি, এবার আমরা আলোচনা করব, লাইভ ছাড়াই আলোচনা করব। তাও তো ডাক্তারবাবুরা ভেবে দেখার সুযোগ পেতেন।
কিন্তু উইদাউট অ্যাকসেপ্টিং এ সিঙ্গেল প্রপোজাল মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, এটা তো হতে পারে না। দুপক্ষের কথা বলতে গেলে তো দুপক্ষে মাঝখানে আসতে হবে, ফিজিক্যালি মাঝখানে এসে লাভ নেই, দাবি দাওয়ার ভিত্তিতে মাঝখানে আসুন। মুখ্যমন্ত্রী না দিদি হিসেবে এসেছি, এটাকে আপনি কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী না দিদি হিসেবে এসেছে। দেখুন, এটা ওনার যারা স্ক্রিপ্ট রচয়িতা, আইপ্যাকের যে টিম আছে, এখন একটা অন্য ছেলে দেখে, তাদের এগুলো সব লিখে দেয়া বলি। উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা হারে হারে চেনেন তারা জানেন ও দিদি বলে ফাঁসিয়ে নেবে, তারপরে দিদিমাকে দেখিয়ে ছাড়বে। আর যারা বুদ্ধিমান তারা ফাঁসে না, আর যারা ফাঁসবে তাদের জীবন যাবে। পরবর্তী সময় সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিভাবে ব্যবস্থা? কোনো অফিসিয়াল অর্ডার বেরোবে না, দেখবেন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, চুপচাপ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা এটা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কাজ করে। দিদি বলে আসছি বলছেন, কিন্তু অন্যদিকে বলছেন যে আজকেই লাস্ট দিন বলে গেলাম, এটা কি কোনো না, প্রচন্ড ধমকি দিয়েছেন তো। এবং ওই মঞ্চে দাঁড়িয়ে, ডাক্তারদের মঞ্চে দাঁড়িয়ে উনি ডাক্তারদেরকে খুনি বলছেন তোমাদের জন্য মারা গেছে। ইনডাইরেক্টলি উনি ক্লেম করেছেন। আর যে মারা যাওয়ার লিস্ট, সে তো লিস্ট দেখে আমিও অবাক হয়ে গেছি। আমার জেলার ছেলের নাম সবার প্রথমে, জানি না এটা আমাকে ভালোবেসে উনি করেছেন কিনা, অথচ আমার জেলাতে কোনো মেডিকেল কলেজ নেই। তো মেডিকেল কলেজ যেখানে নেই সেখানে জুনিয়র ডাক্তার বলে কোনো বস্তু নেই। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বা আমাদের স্বাস্থ্য সচিব কি আদৌ জানে কি জানে না? মানে স্বাস্থ্য দপ্তরটা কি সত্যি সত্যি পুরোটা ডক্টর এসপিডি চালাতেন? মানে মুখ্যমন্ত্রী কি বিন্দুমাত্র কিছু জানেন না, নিয়ম কানুন জানেন না? নাকি আমাদের স্বাস্থ্য সচিবও জানেন না? স্বরূপ নিগম, নারায়ণ স্বরূপ নিগম, তিনিও কিছু জানেন না। মেডিকেল কলেজে মাইন্ড সব জায়গার না, এবং জুনিয়র ডাক্তাররা তাতে স্থান পাবে এবং চেয়ারম্যান হবেন। দেখুন, এটা শুনুন, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পলিটিক্যাল স্টান্টবাজি। শুধু মেডিকেল কলেজের গুণী বললেন রোগী কল্যাণ সমিতি শরীরে, দেখে মনে হচ্ছে কত সদিচ্ছা। আমার জেলাতে হসপিটালের আমাদের যে সরকারি হসপিটাল, সুপার স্পেশালিটি, এখন তো সরকারি হসপিটাল বলা যাবে না, সুপার স্পেশালিটি হসপিটাল, তার রোগী কল্যাণ সমিতির সদস্য আমি না, দুবারের সাংসদ, তাও তাকে রোগী কল্যাণ সমিতির সদস্য করা যাবে না, চেয়ারম্যানও করা যাবে না, সদস্যও করা যাবে না। চেয়ারম্যান তো ছেড়ে দিন। প্রথমবার যখন আমি ভোটে জিতেছিলাম, আমি জানিও না এখন কে চেয়ারম্যান আছে, অর্পিতা ঘোষ, যিনি হেরে গেলেন, কলকাতায় থাকেন, যার বালুরঘাটের সাথে লিটারালি কোনো সম্পর্ক নেই, নাটকের সম্পর্ক ছাড়া, যিনি জানো না, প্রয়োজনে বালুরঘাটে যান, তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবে। এই যে মানসিকতা, এক নয় একতান্ত্রিক, সব খাবো, সব ধরবো, সব দেখবো, অন্য কাউকে কিচ্ছু করতে দেব না, এই রাজতন্ত্রীয় যে মানসিকতা, এই মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেউ কেড়ে নিতে পারে না, পারবেও না। সাময়িক উনি কিছুটা পিছিয়েছেন যেহেতু বেকায়দায় পড়েছেন বলে, তাও দেখুন বলার সময় কত কৃপণতা, শুধু মেডিকেল কলেজেরটা বললেন, অন্য জেলা হসপিটালগুলোর কিন্তু বললেন না। এই যে জুনিয়র ডাক্তারদের সেখানে স্থান করে দেওয়া, এটা কি কোথাও একটা জুনিয়র ডাক্তারদেরও তিনি একটা প্রলোভন দিলেন? কিন্তু হবে কারা? জুনিয়র ডাক্তার হবে ওই অভিজ্ঞের মতো লোকেরা, তারা হবে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। যারা ফুটে রাত্রিবেলা লাশের ঘরে গিয়ে, লাশ কাটা ঘরে গিয়ে পর্নোগ্রাফির ভিডিও বানাবে, তারা হবে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। যারা অর্গান পাচার করবে তারা হবে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। যারা ভালো জুনিয়র ডাক্তার, যারা পড়াশুনো নিয়ে থাকেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে ভাবেন, যারা চিকিৎসা নিয়ে ভাবেন, চিকিৎসা বিজ্ঞান নিয়ে ভাবেন, চিকিৎসা বিজ্ঞান গবেষণা নিয়ে ভাবেন, এরকম কাউকে রাখবেন না। সুকান্ত, এই কথাটাকে মুখ্যমন্ত্রী কিভাবে ব্যাখ্যা করবেন যে 17 তারিখ সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক? এটা বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত সন্দেহজনক স্টেটমেন্ট। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকে কিভাবে জানলেন যে 17 তারিখ সুপ্রিম কোর্টের যে রায় আসবে বা অবজারভেশন যাই আসুক না কেন, তাতে ডাক্তারদের বিরুদ্ধে, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? তাহলে কি ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাকে উনি প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিলেন না? উনি বলছেন তো সবকিছু বিবেচনা করে দেখা হবে, এখন যদি তারা কর্মবিরতি তুলে নিয়ে ফিরে যায় তাহলে আবেদন আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন, আপনাদের সমস্ত দাবি দেওয়ার বিষয়গুলো আমরা না, তিনি তো আগেই ঘোষণা করেছেন, আজকেও তো ঘোষণা করেছেন উনি কোনো ব্যবস্থা নেবেন না। কিন্তু এটা মহানতা দেখিয়ে কোনো ব্যবস্থা নেবেন এরকম নয়, উনি ব্যবস্থা নিতে পারবেন না। কারণ সিনিয়র ডাক্তাররা বলেছে আমরাও তাহলে আমাদের স্ট্রাইক করবো, আমরাও আমাদের কাজ বন্ধ করে দেবো। খেলায় না পড়লে বিড়াল কাছে চলে না, এখন কাছে উঠেছেন উনি। যখনই সুযোগ পাবেন, যখনই বন্যার জলটা কমে যাবে, বিড়াল যখন ঠিক গাছ থেকে নিচে নামবে এবং মাছও খাবে চুরি করে।
মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, অথচ এই যে হাসপাতালগুলোতে যে দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে সেই নিয়ে উনি আজকে বলছেন যে টেন্ডারগুলো হয়েছে সেগুলো আমার জানা নেই। না, বলছেন সবটা আমার কাছে আসে। প্রসিডিওরই জানেন না উনি বলছেন যে একটা প্রসিডিওর আছে সেটা আমি জানি না, অন্যরা করে। তো অদ্ভুত কথা, জীবনের প্রথম শুনলাম। আমি আমার মিনিস্ট্রির এমওএস হিসাবে আমি বলতে পারি আমার ঘাড়ে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে যে আমি কিছু জানি না, এবং সেই জন্য তো বলছি উনি যখন এতই কিছু জানেন না। পার্থ চট্টোপাধ্যায় যখন ধরা পড়েছিলেন উনি বলেছিলেন আমি জানি না, এরকম করেছে। এক সময় বলেছেন আগে জানলে এদের টিকিটই দিতাম না, পরে আবার টিকিট দিয়েছেন। অতএব উনি মিথ্যে কথা বলছেন অথবা সামলাতে পারছেন না, সেই জন্য তো আমরা বলছি ওনার এখন সরে যাওয়া উচিত। উনি পারছেন না, সরে যান। আচ্ছা, আপনি একটা আপনার বক্তব্যের মধ্যে বললেন দাদা যে সকালবেলা কলতান দাশগুপ্তর যে গ্রেফতারি প্রসঙ্গ, আপনি বললেন এটা একটা সবটাই একটা চিত্রনাট্যের অঙ্গ। তো কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে একটা ফেক অডিও, যেখানে তার ভয়েস তিনি বলছেন যে এটা তার ভয়েস না, ডাক্তারদের উপর হামলার একটা ছক। এই বিষয়টাকে আপনি কিভাবে? এই সাথে আমি আরেকটা জিনিস জুড়ে দিচ্ছি যে আপনি যেটা বলছেন যে এটা মোহাম্মদ সেলিম এবং মমতা ব্যানার্জির একটা যোগসাজশ। সেখানে সিপিআইএমের তরফে বিকাশ ভট্টাচার্য বলেছেন যে সবার আগে কুণালকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, প্রথম কথা হচ্ছে সিপিএম দলের মধ্যে আপনারা ধরে নিচ্ছেন কেন যে সবাই মোহাম্মদ সেলিম যেটা ভাবেন সেটাই হচ্ছে অন্যদেরও মত। সিপিএম এর মধ্যেও তো অন্তর্দ্বন্দ্ব নানা রকমের মত আছে তো, কিন্তু সিপিএম নীতিগতভাবে বিশ্বাস করে। যেহেতু আমরা এর আগে দেখেছি সীতারাম ইয়েচুরি যিনি স্বর্গত হয়েছেন বা মার্কস লোকে গেছেন, তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে চপ খাওয়া অমুক এই সমস্ত কিছু নিয়ে একসাথে বসা। তো এই বিষয়ে সিপিএম নীতিগতভাবে বিশ্বাস করে যে বিজেপির থেকে তৃণমূল ক্ষমতায় থাকার ভালো। সেজন্য তৃণমূল যখনই বিপদে পড়ে তখনই সিপিএম তার রক্ষাকর্তা হিসেবে চলে আসে। সিপিএমকে চলে আসতে হয় বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার বিভিন্ন রূপ নিয়ে, কখনো বামতি ভাম, বিভিন্ন রূপ নিয়ে নো ভোট টু বিজেপি, অমুক তমুক এরকম করে করতে হয়। তৃণমূলের ভিতরেও সিপিএম এর লোক আছে যারা আদর্শগতভাবে মার্কসিজমে বিশ্বাস করে বা সোশ্যালিজমে বিশ্বাস করে, যে সোশ্যালিজমটা উইচ ইজ কোয়াইট সিমিলার টু দ্য মার্কসিজম, প্রচুর আছে। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দোলা সেন এক সময়কার নকশাল নেত্রী, পূর্ণেন্দু বসু নকশাল নেতা, জওহর সরকার নীতিগতভাবে মার্কসিস্ট এরা বলেন না, কারণ মার্কস বললে পেটাতে পারে অনেকে। না, কিন্তু কলতান দাশগুপ্তর গ্রেফতারিটা কতটা সুবিধা দিতে পারে তৃণমূল কংগ্রেসকে? দেখুন, কলতান দাশগুপ্ত হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ। কলতান জানে না যে ওর সাথে কি হচ্ছে। কলতান দাশগুপ্তকে নিয়ে গ্রেফতারি নিয়ে পুরো বিষয়টাকে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে যাতে এই আন্দোলনটা বন্ধ হয়ে যায়, আর কিছুই না। তাহলে কি আপনি বলছেন তৃণমূল আসলে সিপিএম এর একাংশকে দিয়ে হামলা করাতে চাইছিল? একদম তৃণমূলের প্ল্যানিং, তৃণমূল এবং সিপিএম প্ল্যানিং করে পুরো বিষয়টাকে ঘাটছে। আমি যে ক্রোনোলজি পরপর বলেছি আমি আবার রিপিট করছি না, যে কিভাবে একের পর এক বামেরা ঢুকলো, বামেরা ঢোকার পর এই ধরনের ঘটনা ঘটলো। তার আগে পর্যন্ত এই ধরনের ঘটনা তো আপনারা দেখেননি, পাননি। যত বামেরা ঢুকছে, যত নকশালরা ঢুকছে, এই ধরনের বিষয় আরো সামনে আসছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে বলছেন যে বিজেপি দেখছে যে অন্যান্য নেতা নেত্রীরা এই আন্দোলনের স্থান পাচ্ছে না, বামেরা পাচ্ছে, সেই কারণে ইচ্ছাকৃতভাবে তাদের বদনাম করার চেষ্টা হচ্ছে তৃণমূলের সঙ্গে মিশে। যে অভিযোগ আপনারা করছেন সিপিএম এর বিরুদ্ধে, একই অভিযোগ করছে আপনারা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে আন্দোলন বন্ধ হয়ে যাক, বিজেপি চাইছে না কিন্তু। আর সিপিএম এমন কাজ করছে যাতে এই আন্দোলনটা বন্ধ হয়ে যায়। তো বিজেপি মাঝখান থেকে কোথায় এলো? বিজেপির ওই আন্দোলনের স্থান পাওয়ার দরকার নেই তো। বিজেপি তো বরাবরই বলেছে আমরা চাই নন পলিটিক্যাল আন্দোলন, পুরোপুরি নন পলিটিক্যাল হোক, পুরোপুরি। ওখানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যাওয়া উচিত না, এবং আমি মনে করি সুকান্ত মজুমদারেরও যাওয়া উচিত না, যাওয়ার অধিকার নেই। মানুষ করুক আন্দোলন। কিন্তু সিপিএম যদি ভেবে থাকে যে ওই আন্দোলনের মধ্যে দিয়ে তারা আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে ক্ষমতার অলিন্দে, সে চান্স কোনো জায়গায় নেই। বাংলার মানুষ বামপন্থীদেরকে রিজেক্ট করেছে, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। কোনো জায়গা নেই, বামপন্থীরা আর ফিরতে পারবে না। বামপন্থীদেরকে ভোট দিতে গিয়ে মানুষ, যদি এরকম কোনো সময় হয় অপশন, তাও মানুষ বামপন্থীদেরকে ভোট দেবে না, তৃণমূলকে ভোট দিয়ে আসবে, তাও বামপন্থীদেরকে ভোট দেবে। এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনর লাইভ স্ট্রিমিং এই আলোচনা হবে স্পষ্ট জানিয়েছে, সংবাদ মাধ্যম উপস্থিত থাকবে, এটাও তারা
সাংবাদিকদের আমি আমাদের স্ট্যান্ড পরিষ্কার ক্লিয়ার করেছি। হ্যাঁ ঠিক। ডাক্তারবাবুদের আন্দোলন তাদের আন্দোলন, তারা কি করবেন তাদের ব্যাপার, আমি সেখানে পরামর্শ দিতে পারি না, আমি কেউ না। তারা যেভাবে ঠিক করবে তাদের আন্দোলন চলবে এবং সেটা সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে হওয়া উচিত। ওনারা যতদিন মনে করবেন ততদিন আন্দোলন করবেন। হ্যাঁ, ওনারা যদি কোনো সহযোগিতা চান আমরা সেই সহযোগিতা করব আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে। সব চাইলে সবটা পারবো না, কিন্তু পারবো যতটা পারবো করবো। আমরা পাশে আছি, আমাদের সাপোর্ট আছে, আপনাদের সাথে পুরো সাপোর্ট আছে, আজ আজকে মুখ্যমন্ত্রী যখন ডাক পৌঁছে দিয়েছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। পূর্ণ সাপোর্ট থাকবে। বিজেপির লোকেরাও অরাজনৈতিক ব্যানারে কোনো পতাকা না নিয়ে আপনাদের নেতৃত্বে সেখানে অংশগ্রহণ করবে প্রয়োজন। মুখ্যমন্ত্রী আজকে যেই পৌঁছালেন অভয়ের জন্য, ওখানে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সামনে অভয়ার বিচারের দাবিতে স্লোগান দিলেন এবং আন্দোলনকারীদের যে শান্ত হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, এটা কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন কেন আমি এটাই বুঝতে পারলাম না। ওনার যদি যেতেই হতো গিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল। ডাক্তারবাবুরা তো আলোচনা চাইছেন, মুখ্যমন্ত্রীকে দেখতে চান কিন্তু ওনারা ডাক্তারবাবুদের দাবিদের মধ্যে কি এই দাবি ছিল যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে চাই এবং তার ভাষণ শুনতে চাই? উনি গেলেন, দর্শন দিলেন সুপার হিরোর মতো এবং তারপরে বক্তব্য দিয়ে বাণী দিয়ে চলে এলেন। ওনার বাণী তো কেউ শুনতে চায়নি। চাইছিলেন ডাক্তারবাবুরা যে দুপক্ষের আলোচনা হোক, এনারা কথা বলুন, সরকার কথা বলুন। মুখ্যমন্ত্রী কথা না বলতে পারলে পাশ থেকে ওনার উপস্থিতিতে ওনার স্বরাষ্ট্র সচিব হোক, চিফ সেক্রেটারি হোক বা স্বাস্থ্য সচিব হোক, তারা বলুক কথা। মুখ্যমন্ত্রী বসে থাকুন এবং সেটা ক্যামেরার সামনে হোক। মুখ্যমন্ত্রী তো ক্যামেরার সামনে কথা বলেন না এরকম তো নয়। আমি তো উদাহরণ বললাম তো যে অফিসারদের বডি শেমিং পর্যন্ত উনি ক্যামেরার সামনে করেন। সেখানে সাধারণ আলোচনা করার জন্য কি? আজকে জুনিয়র ডাক্তারের জুনিয়র ডাক্তারবাবুরা যে রাত দখলের আন্দোলনের ডাক দিয়েছেন তাতে আমাদের সমর্থন থাকছে। আমাদের কর্মীরা প্রয়োজনে অরাজনৈতিকভাবে বিনা ফ্ল্যাগে, পতাকা ছাড়া তাদের নেতৃত্বে যেখানে যেখানে রাত দখলের আন্দোলন হবে সেখানে আমাদের কর্মীরা অ্যাজ এ সিটিজেন, নাগরিক হিসেবে সেখানে অংশগ্রহণ করবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের আপনারা সমর্থন করছেন এবং গতকাল কুণাল ঘোষের পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি পার্টি অফিসের ভেতরে একটি ছবি তিনি দিয়েছিলেন, সেখানে বেশ কিছু আন্দোলনকারী সেখানে বসেছিলেন। কি বলবেন এটাকে? না, এখানে ওনাকে ভিডিও দেওয়ার কোনো অসুবিধা, ভিডিও দেওয়ার কোনো দরকার নেই। উনি এসে আমার সাথে যোগাযোগ করুন কুণালবাবু, আমি নিয়ে গিয়ে ওনাকে নিজেকে ভিডিও করতে বলবো। ওনারা ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন তারা আমাদের ওয়াশরুম ইউজ করার জন্য বলেছিলেন বা পারমিশন চেয়েছিলেন, যথারীতি আমরা সেটা দিয়েছি। আমি তো গতকালই বলেছি কুণালবাবু যদি পটি পায় আমাদের পার্টি অফিসের সামনে আমরা তাকেও এলাও করবো, তাকেও আমরা মানা করবো না। হি ইজ অলসো ওয়েলকাম। আচ্ছা, সুমন্ত দা, সেটা হচ্ছে ওই যে অডিও ক্লিপটা যেটার পরিপ্রেক্ষিতে দুজন গ্রেফতার হয়েছে, একজন কলকাতা এবং গতকাল একজন অ্যারেস্ট হয়েছিলেন। এই যে হামলা করা বা সেখানে উড়িয়ে দেওয়া, এই কলতানের গ্রেফতারি বা দুজনের গ্রেফতারি, যে তৃণমূল সিপিএমের একাংশকে দিয়ে এটা প্ল্যান কলতানের গ্রেফতারি। দেখুন, আমি বারবার বলছি আপনারা গভীরভাবে চিন্তা করুন। এই যে দুজনের মধ্যে কথোপকথন, এতে যদি সিপিএম যুক্ত থাকে তাহলে এই দুজন বাদ দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির কাছে গেলে পরে এই কল রেকর্ডটা কার কাছে যাওয়া উচিত ছিল? আইদার পুলিশ পারত, পুলিশের কাছে সেই আইনি অধিকার আছে ইন্টারসেপ্ট করেন। কুণাল ঘোষের কাছে কেন পৌঁছচ্ছে? সিপিএম এর দুজন ব্যক্তির, যদি সিপিএম হয় তারা, কথোপকথন কুণাল ঘোষের কাছে কেন লিক করে দেওয়া হবে? সিপিএম এরই তো কেউ লিক করেছে। তো মনে হয় না এটা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং যে এই ধরনের কথোপকথন লিক করা হচ্ছে কুণাল ঘোষের কাছে, তৃণমূলের নেতার কাছে। তৃণমূল সেটা নিয়ে প্রেস কনফারেন্স করছে, কলতান গ্রেপ্তার হচ্ছে, সিপিএম নেতা গ্রেপ্তার হচ্ছে, মুখ্যমন্ত্রীর এন্ট্রি হচ্ছে। একদম সঞ্জয় লীলা বনশালী স্টাইলে চলছে, তার স্ক্রিপ্ট ধরা পড়ে যাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আর কেউ সেই ইয়েটা পেল না, সেই রেকর্ডিংটা, শুধু কুণাল ঘোষ। এবং তারপরে তার আগে অন্য কেউ পেয়েছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তৃণমূল নেতার কাছে কেন পৌঁছচ্ছে সিপিএম এর দুজনের কথোপকথন? এই ঘটনা কোনো পূর্ণাঙ্গ তদন্ত আপনারা দাবি এক তদন্ত কে করবে? এরা তো পুলিশ তো তদন্ত করবে না। পুলিশ তো সব জানে, পুলিশের প্ল্যানিং, পুলিশও প্ল্যানিং এ তো যুক্ত। শেষ। বিধাননগরের ডিসি হেডকোয়ার্টার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন যে এর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। 14 দিনের হেফাজত চেয়েছে। প্রেস কোন কনফারেন্স রেকর্ডিং এ? হ্যাঁ রেকর্ডিং। সন্দীপ দাস সে এটা স্বীকার করে নিয়েছে। সে স্বীকার করেছে তার গলা। হ্যাঁ, তার গলায়। মানে কথা- কিন্তু প্রশ্ন তো এটাই, যিনি প্রেস কনফারেন্স করেছেন পুলিশের তরফ থেকে, তাকে প্রশ্ন করা উচিত যে এই কল রেকর্ডিংটা কুণাল ঘোষের কাছে কেন পৌঁছচ্ছে, কেন আপনারা ইন্টারসেপ্ট করতে পারছেন না? নাকি পুলিশই ইন্টারসেপ্ট করে কুণাল ঘোষকে দিয়ে লিক করিয়েছে, নাকি সিপিএম এর লোকেদের কাছ থেকে কুণাল ঘোষের কাছে গেছে? এই প্রশ্নগুলো তো উঠছে। ওয়াই কুণাল ঘোষ? সুকান্ত মজুমদারের কাছে তো পৌঁছতে পারতো, শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছতে পারতো, দিলীপ ঘোষের কাছে পৌঁছতে পারতো, বা অন্য কোনো অধীর চৌধুরীর কাছে পৌঁছতে পারতো। কেন কুণাল ঘোষের কাছে সেই রেকর্ডিংটা গেল শুরুতে, সবার প্রথমে? চক্র হিন্দিতে করেন। বলবো দাদা হিন্দি এত বললে বলতে পারবো না। আমরা তো দাদা মাইनॉरिटी ना कोई बोलियो दादा आज पश्चिम बंगाल के मुख्यमंत्री धरना मंच पर गई जहां पर डॉक्टर्स जो है धरना कर रहे हैं स्वास्थ्य भवन के खिलाफ के सामने, कैसे देखते हैं इसको? देखिए, ममता बनर्जी की नाटक है, स्टंटबाजी है और प्लेइंग टू गैलरी है। ममता बनर्जी के साथ डिस्कशन के लिए डॉक्टर्स ने 5 कंडीशंस रखे थे, शर्त रखे थे, लेकिन ममता बनर्जी ने आज भी धरना मंच में आके उनका एक भी शर्त मानने की बात अगर वहां से घोषणा करते कि कम से कम चलो बाबा तुम मांग कर रहे हो, सीपी को हटा दे रहे हैं। मैं याद दिलाना चाहता हूं 2008 में जब रिजानूर हत्याकांड हुआ था पश्चिम बंगाल में, जब ममता बनर्जी खुद ऑपोजिशन की लीडर थी और सीएम बुद्धदेव भट्टाचार्य थे, उस समय ममता बनर्जी मांग कर रही थी सीपी को हटाने के लिए और सीपी को हटाया गया था। लेकिन ममता बनर्जी आज आके एक पॉलिटिकल स्टैंड बाजी करके वहां से चली गई, एक भी कंडीशन नहीं मान रही। दादा उन्होंने जिस तरीके की बात वहां पर रखी कि आपके खिलाफ एक्शन नहीं लेंगे, लेकिन साथ ही वहां पर कोई डिस्कशन नहीं किया। उन्होंने कहा कि आप आकर बातचीत कीजिए, लेकिन अब जो प्रोटेस्टिंग डॉक्टर्स हैं उन्होंने साफ कह दिया कि बातचीत तभी होगी जब लाइव स्ट्रीमिंग किया जाएगा और उनकी जो 5 मांगे हैं वो मानी जाएगी, तभी जाकर वो काम पर लौटेंगे। देखिए, हम पहले से ही यही सवाल उठा रहे हैं कि आज ममता बनर्जी की वहां पे जाने का औचित्य क्या है? व्हाट इज द जस्टिफिकेशन बिहाइंड इट? कोई जस्टिफिकेशन ही नहीं है। आप गए वहां पे भाषण दिए, फिर चले आए और वो लाइव हुआ। तो लोगों की जो डिमांड, डॉक्टरों की जो डिमांड है, वो डिमांड क्या है? डॉक्टर्स लोगों ने क्या ये डिमांड किया है कि हम चीफ मिनिस्टर को एक बार देखना चाहते हैं या उनका भाषण सुनना चाहते हैं? उनका डिमांड 5 कंडीशंस है, 5 डिमांड है, उसी के ऊपर डिस्कशन होना है। और एक तरीके से ममता बनर्जी डॉक्टरों को धमकी भी दे रही है, डरा भी रही है। लॉजिक के हिसाब से अगर आप बोलते हैं कि मैं कोई एक्शन नहीं लेना चाहता, इसका मतलब है मैं एक्शन ले सकता हूं, तो आप नहीं कहते हुए भी कह रहे हैं कि मैं एक्शन ले सकता हूं। हिम्मत है तो एक्शन लेके दिखाए, पूरे बंगाल की जनता रास्ते पे उतर जाएगी। ममता बनर्जी डर रही है एक्शन लेने से, इसलिए। और मैं आपको भविष्यवाणी करता हूं, आप वॉच रखिएगा। अगर ममता बनर्जी अपने पद पर रही तो 1 साल हो, 2 साल हो, ये जितने भी जूनियर डॉक्टर्स हैं, 3 साल हो, जितना वो रह पाएगी पावर में, कभी ना कभी ममता बनर्जी इनके खिलाफ कोई ना कोई कार्रवाई करेगी। ये ममता बनर्जी का आदत है, उसका उनका नेचर है। दादा 2 दिन पहले मुख्यमंत्री ने कहा था कि वो रिजाइन करने के लिए तैयार है। आपको लगता है क्या वो वाकई मुख्यमंत्री का पद छोड़ना चाहती हैं? हम तो पहले से ही डिमांड कर रहे हैं और वो बोल रहे हैं कि मुख्यमंत्री पद छोड़ने के लिए मैं तैयार हूँ। अरे कौन रोक रहा है आपको? कौन ऐसे पकड़ के बैठा हुआ है दीदी आप मत जाइए? मुझे तो पता है कि उनके फैमिली के भी लोग चाह रहे हैं कि वो रिजाइन कर दे। उनके पार्टी में जो फैमिली मेंबर है वो भी चाह रहे हैं कि रिजाइन कर दे दीदी। अब रुक क्यों रखी है? शुभ से शीघ्रम संस्कृत में बोलते हैं, शुभ का जल्दी जल्दी हो जाना चाहिए। दादा आप कह रहे थे धीरे धीरे ये मूवमेंट जो है वो वामपंथियों ने हाईजैक कर लिया है,
सिविल सोसाइटी का पार्टिसिपेशन कम हो गया है इसमें, क्या कहेंगे? देखिए, जब से लेफ्ट, स्पेशली अल्ट्रा लेफ्ट, जब से